হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। ডাব্লিউবিজেই পরীক্ষার রেজাল্টের পর যেটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ডাব্লিউবিজেইর কাউন্সিলিং প্রক্রিয়া। এবং এই ডাব্লিউবিজেইর কাউন্সিলিং প্রক্রিয়া সেটা সত্যি একটা খুবই জটিল প্রক্রিয়া। এবং এই জটিল প্রক্রিয়াটা যেহেতু অনেকেই বুঝতে পারে না, তার জন্য প্রত্যেক বছরই দেখা যায় এমন কিছু স্টুডেন্ট থাকে যারা হয়তো খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু তাদের সেই রেজাল্ট, তাদের সেই র্যাঙ্ক অনুযায়ী যেই সিটটা বা যেই কলেজটা পাওয়ার কথা ছিল তারা হয়তো সেটা পায় না। বা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের রেজাল্টটা হয়তো একটু খারাপ হয়েছে, র্যাঙ্কটা হয়তো একটু পিছনের দিকে, কিন্তু ভালোভাবে কাউন্সেলিং করলে হয়তো তারা একটা গভর্নমেন্ট কলেজে একটা সিট পেয়ে যেত, কিন্তু অনেক সময় দেখা যায় তারা সেই সিটগুলো পেয়ে উঠতে পারে না। তার কারণ তারা কিন্তু এই কাউন্সেলিং প্রসেসটাই বুঝতে পারে না। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ডাব্লিউবিজেই পরীক্ষার পর যে কাউন্সেলিং প্রসেসটা হয়, যেই কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের কলেজে ভর্তি করানো হবে, সেই কাউন্সেলিং প্রসেসটা পুরোপুরি এ টু জেড বুঝিয়ে দেবো। তাহলে তোমরা যারা যারা 2025 সালে ডাব্লিউবিজেই দিয়েছো অ্যান্ড রেজাল্টের পর একটা ইঞ্জিনিয়ারিং কলেজ বা একটা ফার্মাসি কলেজে ভর্তি হবে, তারা কিন্তু এই কাউন্সেলিং প্রসেসটা অবশ্যই পুরোপুরি বুঝে নিও। অনেকের কোয়েশ্চেন আসে যে স্যার, গভর্নমেন্ট কলেজ এবং প্রাইভেট কলেজ দুটোর জন্য কি সেম কাউন্সেলিং প্রসেস? ইয়েস, সেম কাউন্সেলিং প্রসেস। এবং এই ক্ষেত্রে আজকের এই ভিডিওটি যদি তোমরা শুরু থেকে শেষ অবধি দেখো, তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবার তোমরা অনেকে ভাববে যে স্যার আপনার থেকে কেন শুনবো, আপনি কি করে বলবেন? তো আমি এই আজকের ভিডিও, সেখানে তোমাদেরকে এই যে কাউন্সেলিং প্রসেসটা বোঝাবো, সেটা কি করে বোঝানোর জন্য আমি এলিজিবল, যে আমরা প্রত্যেক বছর লেটস ইমপ্রুভে এই কাউন্সেলিং সংক্রান্ত বিষয়ে স্টুডেন্টকে গাইড করে থাকি। তোমরা জানো যে লেটস ইমপ্রুভে আমরা ডাব্লিউবিজের জন্য রেগুলার প্রত্যেক বছর পড়িয়ে থাকি, এবং আমাদের যে কন্টেন্ট সেটা আমি তোমাদের চোখ বন্ধ করে বলছি যে ডাব্লিউবিজের জন্য যত জায়গায় পড়ানো হয় তার মধ্যে থেকে ওয়ান অফ দ্য বেস্ট কন্টেন্ট আমরাই প্রোভাইড করি। তো প্রত্যেক বছর কিন্তু আমরা স্টুডেন্টদেরকে এই কাউন্সেলিং এর জন্য গাইড করে থাকি। এবং তোমরা বিভিন্ন জায়গায় দেখবে যে এখানে এই পেইড কাউন্সেলিং, ওই পেইড কাউন্সেলিং, বিশ্বাস করো কোনো পেইড কাউন্সেলিং কোনো কিছুর প্রয়োজন হয় না। তুমি যদি পুরো জিনিসটা বোঝো অ্যান্ড একটু যদি সময় দাও, সমস্ত কিছু নিজে খুব ভালোভাবে করতে পারবে। এবং এই প্রত্যেকটা স্টেপে, যখনই যা স্টেপ থাকবে, প্রত্যেকটা স্টেপে এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদেরকে এই কাউন্সেলিং প্রক্রিয়ায় গাইড করব। তো প্রত্যেকটা গাইডেন্স পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং আমাদের যে ভিডিওর বেল আইকনটি সেটাকে অন করে রাখবে, যাতে করে কি হয় যে তোমরা যে কোনো নোটিফিকেশন টাইমলি পেয়ে যাও। এবং এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের ডাব্লিউবিজের যে গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, সেটার লিঙ্ক দেওয়া থাকবে, সেখানেও তুমি জয়েন করে নিতে পারো। তাহলে যারা যারা ডাব্লিউবিজের কাউন্সেলিং প্রসেস বুঝতে চাচ্ছ, আজকের এই ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি দেখো, এবং এখানে প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। আপনারা যারা গার্জিয়ানরা রয়েছেন, নিজেদের ছেলে মেয়েদের জন্য এই প্রসেসটি জানতে চাইছেন, তারা এই ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি দেখুন। দেখবেন যে এই পুরো প্রসেসটা আমি আপনাদের কাছে একদম সরলভাবে তুলে ধরবো। কিন্তু আমি ভিডিওর শুরুতে একটা বিষয় বলে রাখছি, ম্যাক্সিমাম টাইম যেহেতু আমি স্টুডেন্টদেরকে অ্যাড্রেস করি, তো এখানে কিন্তু আমি তুমি বলেই সম্বোধন করব। তো আপনাদের যারা আমার থেকে বড় রয়েছেন, আশা করবো যে আপনারা এই বিষয়টায় রাগ করবেন না। তাহলে চলুন স্টার্ট করি। কিন্তু শুরু করার আগে আমি একটু আমার ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আমার নাম সায়ন দাস। এই মুহূর্তে আমি আইআইটি গৌহাটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, এবং এই চ্যানেলের মাধ্যমে আমি স্টুডেন্টদেরকে বিভিন্ন গাইডেন্স প্রোভাইড করে থাকি, তার সাথে ফিজিক্সের বিভিন্ন বিষয়গুলো সেগুলো আমি পড়িয়ে থাকি। তাহলে চলো স্টার্ট করা যাক। তাহলে সবার প্রথমে আমরা বুঝে নিই যে আমাদের যে ডাব্লিউবিজের কাউন্সিলিং প্রসেস সেটা কিরকম হয়। দেখো, ডাব্লিউবিজের দুই রকমের কাউন্সিলিং হয়। একটা হয় হচ্ছে আমাদের সেন্ট্রালাইজড ই কাউন্সিলিং, মানে যেটা অনলাইনে কন্ডাক্টেড হয়। আর সেন্ট্রালাইজড ই কাউন্সিলিং এর পরে কিছু কিছু কলেজ তারা কি করে, ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং করিয়ে থাকে। এবার এই যে ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং, সেটা নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো না। এবং নর্মালি আমরা কাউন্সিলিং বলতে যেটা বুঝি, সেটা কিন্তু আমরা এই সেন্ট্রালাইজড ই কাউন্সিলিংকেই বুঝে থাকি। তাহলে আমরা এই সেন্ট্রালাইজড ই কাউন্সিলিং নিয়ে কথা বলবো। তোমরা যদি ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং সম্পর্কে জানতে চাও, তাহলে তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, আমি সেটার উপর একটা আলাদা ভিডিও তৈরি করার চেষ্টা করব, কারণ আজকের এই ভিডিওটি অনেকটা লেন্দি হবে। তো সেই ক্ষেত্রে আমরা দুটো কাউন্সিলিং প্রসেস এক্সপ্লেন করা সম্ভব নয়, এবং এটাতে তোমরা ম্যাক্সিমাম জন পার্টিসিপেটও করবে না। তো সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র আজকে কিন্তু সেন্ট্রালাইজড ই কাউন্সিলিং, যেটা অনলাইনে হবে, সেটা নিয়েই কথা বলবো। এবং এই ক্ষেত্রে আমি প্রত্যেক বছরের যে রুলটা সেটা বলে দেবো, অ্যান্ড প্রত্যেক বছর 99% জিনিসপত্র সেম থাকে। এই বছরের যখন কাউন্সিলিং এর নোটিশ আসবে, যদি একটা দুটো কোনো জিনিসে চেঞ্জ হচ্ছে, সেটা কিন্তু তখন আমি ভিডিও বানিয়ে দেবো। আচ্ছা, এবার আমরা কথা বলি কাউন্সিলিং এ আমাদের কি কি স্টেপ থাকে। কাউন্সিলিং এ বেশ অনেকগুলো স্টেপ থাকে, এবং সেই প্রত্যেকটা স্টেপের ভেতরে অনেক ছোট ছোট বিষয় থাকে। প্রত্যেকটা জিনিস আমি এ টু জেড বোঝাবো। ওকে, সবার প্রথম বিষয় হচ্ছে রেজিস্ট্রেশন অ্যান্ড ফিস পেমেন্ট। যখন আমাদের কাউন্সিলিং স্টার্ট হবে, কাউন্সিলিং এর আগে আমাদেরকে নোটিশ দেওয়া হবে, আমাদের পার্টিকুলার টাইম দিয়ে দেওয়া হয়ে যাবে। এই যে প্রত্যেকটা জিনিস যে আমি বলছি, প্রত্যেকটা জিনিসের জন্য কাউন্সিলিং এর নোটিশে আগে থেকে আমাদেরকে টাইম দিয়ে দেবে, যে এটা করার জন্য এতদিন টাইম থাকবে, এটা করার জন্য এতদিন টাইম থাকবে, সমস্ত টাইম, সমস্ত ডেট আমাদেরকে মেনশন করে দেবে। তো সবার প্রথম স্টেপ হচ্ছে রেজিস্ট্রেশন অ্যান্ড ফিস পেমেন্ট।
তারপর নেক্সট স্টেপ হলো চয়েস ফিলিং, তারপর অ্যালটমেন্ট, তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন, আপগ্রেড অর অ্যাডমিশন, মপ আপ রাউন্ড। তো এই প্রত্যেকটা জিনিস আমি এক এক করে এখানে ডিসকাস করব। তো সবার প্রথমে আমরা কথা বলি রেজিস্ট্রেশন অ্যান্ড ফিস পেমেন্ট নিয়ে। তো এই ক্ষেত্রে রেজিস্ট্রেশন মানে কি? স্যার আমরা তো ডাব্লিউবিজেই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছিলাম, তাহলে কাউন্সিলিং এর জন্য কি আবার ফর্ম ফিল আপ করতে হবে? ইয়েস, কাউন্সিলিং এর জন্য তোমাকে আবার রেজিস্ট্রেশন করতে হবে। কোথায় রেজিস্ট্রেশন করব? তোমরা ডাব্লিউবিজেই যে ওয়েবসাইট রয়েছে সেখানেই যখন কাউন্সিলিং স্টার্ট হবে তোমাদেরকে রেজিস্ট্রেশনের অপশন দেওয়া হবে। তো সেখানে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এবং ফিস পেমেন্ট করতে হবে। কত টাকা ফিস পেমেন্ট করতে হয়? এই ক্ষেত্রে আমাদেরকে কাউন্সিলিং এর জন্য 500 টাকা ফিস পেমেন্ট করতে হয় এবং মাথায় রাখতে হবে এই 500 টাকা এটা কিন্তু নন রিফান্ডেবল, যে এটা কিন্তু কোনোভাবেই তোমাকে ফেরত দেওয়া হবে না। তাহলে এটা হয়ে গেল আমাদের সবার প্রথম স্টেপ, যে রেজিস্ট্রেশন অ্যান্ড ফিস পেমেন্ট। তাহলে তোমরা যারা যারা কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে চাও তাদেরকে রেজিস্ট্রেশন অ্যান্ড ফিস পেমেন্ট করতেই হবে। এই রেজিস্ট্রেশনের সময় আমাদের কি কি দিতে হবে? পার্সোনাল ডিটেলস দিতে হবে, ঠিক আছে। তারপর কি একাডেমিক ডিটেলস দিতে হবে, যেরকম ধরুন তোমার ক্লাস 10 এর ক্লাস 12 এর মার্কস ইত্যাদি সমস্ত কিছু এখানে দিতে হবে। তোমাকে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস কেন দিতে হবে স্যার? কারণ এখানে যে তুমি 500 টাকা ফিস পেমেন্ট করলে সেটা রিফান্ডেবল নয়, কিন্তু পরবর্তী সময়ে আমরা আরো বেশ কিছু ফিস পেমেন্ট করব, সেগুলো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু রিফান্ডেবল হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে তুমি যদি রিফান্ডের জন্য এলিজিবল হও তাহলে তোমার যে রিফান্ডটা সেটা যেই ব্যাংক অ্যাকাউন্টে নিতে চাও সেই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এখানে দিতে হবে। তাহলে এটা হয়ে গেল আমাদের প্রথম স্টেপ, রেজিস্ট্রেশন অ্যান্ড ফিস পেমেন্ট। এবার রেজিস্ট্রেশন অ্যান্ড ফিস পেমেন্ট হওয়ার পর আসবে হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ। কিন্তু সেটাতে যাওয়ার আগে একটা জিনিস বলি, যে তোমরা যারা যারা ইঞ্জিনিয়ারিং এ আসতে চাইছো তারা যদি ইন ফিউচার আরো হায়ার স্টাডিজ বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে এখন কি হচ্ছে না হচ্ছে এগুলো রিলেটেড বিষয়ে ইন্টারেস্টেড থাকো, আমি এক্সপেক্ট করছি তোমরা সবাই ইন্টারেস্টেড। তাহলে তোমরা সবাই কিন্তু আমার এই আরেকটা চ্যানেল রয়েছে সায়ন দাস আইআইটিজি, যেখানে আমি আইআইটিতে এই মুহূর্তে কি হচ্ছে বা কি নতুন টেকনোলজিতে কাজ হচ্ছে বা কি কি আমাদের হায়ার অপরচুনিটি রয়েছে, যেরকম ধরো রিসেন্টলি তোমরা যখন বিটেকে এখন ভর্তি হবে অনেকে পরবর্তী সময়ে গেট এক্সাম দেবে। তো এখানে আমরা একটা রিসেন্টলি পডকাস্ট আপলোড করেছিলাম, যে অল ইন্ডিয়া র্যাঙ্ক 75 যে হয়েছিল গেট কম্পিউটার সায়েন্সে 2025-এ, তার সঙ্গে একটা পডকাস্ট আমরা আপলোড করেছিলাম। এরকম বিভিন্ন গাইডেন্স ভিডিও তোমরা এই সায়ন দাস আইআইটিজি চ্যানেলে পাবে। তাহলে তোমরা যারা যারা ইঞ্জিনিয়ারিং এ যাচ্ছ অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। নেক্সট এবার আসছি আমরা চয়েস ফিলিং নিয়ে। দেখো চয়েস ফিলিং এ তোমাদের খুব ইম্পর্টেন্ট স্টেপ, অ্যান্ড এই ডাব্লিউবিজেই কাউন্সিলিং এর সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে এই চয়েস ফিলিং। এই চয়েস ফিলিংটা বোঝাতে আমার বেশ কিছুটা সময় লাগবে, সবাই খুব মন দিয়ে শুনবে। সবার প্রথমে এখানে কি তোমাকে যে চয়েসগুলো সাজাতে হবে সেটা প্রায়োরিটি অনুযায়ী সাজাতে হবে। স্যার প্রায়োরিটি মানে কিভাবে সাজাবো? প্রায়োরিটি অনুযায়ী ধরে নাও যে তুমি সব থেকে বেশি যেই কলেজে বা যেই ব্রাঞ্চে যেতে চাও সেটাকে তোমাকে লিস্টে সবার ওপরে স্থান দিতে হবে। তারপরে তোমার প্রায়োরিটিতে নেক্সট যেই কলেজ থাকবে সেটাকে তুমি 2 নম্বরে স্থান দেবে। তারপরে যেটা থাকবে, আর শুধুমাত্র এখানে কলেজ না, কিন্তু কলেজের সঙ্গে তোমাকে মেনশন কি করতে হয়? ব্রাঞ্চও মেনশন করতে হবে। আমি ডিটেলে আরো বোঝাচ্ছি, একটু টাইম দাও। তারপর কি তোমরা অনেকে টিএফডব্লিউর জন্য অ্যাপ্লাই করেছো, যে টিউশন ফি ওয়েভার। এবার টিউশন ফি ওয়েভার সেই যে সিটগুলো সেখানে তুমি যখন অ্যাপ্লাই করতে চাচ্ছ, দেখো প্রত্যেকটা কলেজে যেই যেই কলেজে টিএফডব্লিউ থাকছে কোনো একটা পার্টিকুলার ব্রাঞ্চের জন্য, সেখানে কি হয় টিএফডব্লিউর জন্য আমাদের 5% রিজার্ভ থাকে। তো সেই ক্ষেত্রে তোমাদের যে সিটগুলো তুমি যখন কাউন্সিলিং এর চয়েস ফিলিং করবে তুমি টিএফডব্লিউ সিটও দেখতে পারবে আবার নন টিএফডব্লিউ সিটও দেখতে পারবে। তাহলে তুমি যদি চাও যে আমি টিএফডব্লিউ পেলেও নেব আর নন টিএফডব্লিউ পেলেও নেব, তাহলে তোমাকে কি করতে হবে? দুটো সিটই কিন্তু দিতে হবে। এক্সাম্পল একটা নিচ্ছে, ধরে নাও যাদবপুর ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স, সেখানে তুমি টিএফডব্লিউ সিট পেলেও নিতে চাও নন টিএফডব্লিউ সিট পেলেও নিতে চাও, তাহলে তুমি কি দেবে? তুমি কিন্তু টিএফডব্লিউ সিটটাও দেবে নন টিএফডব্লিউ সিটটাও দেবে। হ্যাঁ, যারা টিএফডব্লিউর জন্য অ্যাপ্লাই করনি তারা শুধুমাত্র নন টিএফডব্লিউ সিট দেবে, তারা কিন্তু আবার টিএফডব্লিউ সিট দিয়ে দিও না, কারণ সেই ক্ষেত্রে তুমি যদি টিএফডব্লিউর জন্য অ্যাপ্লাই না করে থাকো অ্যান্ড তুমি যদি টিএফডব্লিউ সিট দিয়ে দাও, নর্মালি সেক্ষেত্রে তোমাদের শো করবে না, যারা অ্যাপ্লাই করনি তাদেরকে শো করবে না, কিন্তু ইনকেস যদি তুমি দিয়ে দিলে যদি শো করলো তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমার সমস্যা হয়ে যাবে। যারা টিএফডব্লিউর জন্য এলিজিবল, যারা টিএফডব্লিউ সার্টিফিকেট বের করেছো, কিভাবে কি বের করতে হয় যদি তোমরা না জানো কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করে দেবো। যারা এই ক্ষেত্রে অ্যাপ্লাই করেছো তারা যদি চাও যে আমি টিএফডব্লিউ সিট পেলেও নেব বা টিএফডব্লিউ সিট না পেলেও নেব, তাহলে দুটোই দেবে। আর যদি মনে হয় না আমি শুধুমাত্র টিএফডব্লিউ সিট নেব, তাহলে তুমি শুধুমাত্র টিএফডব্লিউটা দেবে। কিন্তু আমার কি সাজেশন থাকবে? দুটোই দাও, তার কারণ টিএফডব্লিউ সিট কিন্তু খুব লিমিটেড থাকে। ওকে, নেক্সট
এবার তোমাদের যখন কাউন্সিলিং এর নোটিফিকেশন বের হবে সেখানে একটা জায়গায় লেখা থাকে যে তোমাকে অ্যাটলিস্ট 20টা চয়েস দিতে বলা হচ্ছে। এবার এখানে প্রচুর স্টুডেন্ট কনফিউশনে ফেসে যায় যে স্যার তার মানে কি আমাকে 20টা চয়েসই দিতে হবে? আবার অনেকে বলে স্যার আমি কি এই ক্ষেত্রে 20টার বেশি চয়েস দিতে পারবো না, আমি কি এই ক্ষেত্রে 50টা চয়েস দিতে পারবো না? দেখো WBJ যখন নোটিফিকেশনটা বের হবে কাউন্সিলিং এর সেখানে ক্লিয়ারলি লেখা থাকবে যে তোমাদেরকে অ্যাডভাইস করা হচ্ছে তো যে তোমরা যত বেশি পরিমাণে পারো চয়েস এই ক্ষেত্রে দাও, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমার প্রবাবিলিটিটা বাড়বে। অ্যান্ড সেক্ষেত্রে বলা হয়েছে অ্যাটলিস্ট তুমি 20টা চয়েস দেওয়ার চেষ্টা করো, কিন্তু তার মানে এটা নয় যে তুমি 20টার কম দিতে পারবে না। ধরো নাও তোমার দারুণ র্যাঙ্ক হয়েছে, তুমি জানো যে তুমি যেটা অ্যাপ্লাই করবে সেটাই পাবে, তো সেই ক্ষেত্রে দেখা গেলো তুমি 5টা চয়েস দিলে, তোমার কি কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই, তুমি 5টা চয়েস দাও, 10টা চয়েস দাও, তুমি 20টা চয়েস দাও, 50টা চয়েস দাও, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এক্ষেত্রে 20টা চয়েস তোমাকে অ্যাটলিস্ট দিতে বলা হয় যাতে তোমার এক্ষেত্রে প্রবাবিলিটিটা ইনক্রিজ হয়, কিন্তু তুমি যদি বেশি চয়েসও দিচ্ছ বা কমও দিচ্ছ কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা নেক্সট এবার এই যে চয়েস ফিলিং সেখানে আমাদের যে এই প্রায়োরিটি অনুযায়ী সাজানো সেটা কিভাবে করব সেটা বোঝার জন্য এখন তোমাদেরকে বেশ কিছু কাজ করতে হবে। দেখো সমস্ত কিছু তো একটা ভিডিওতে সম্ভব নয়, তো তোমাদেরকে কি কাজ করতে হবে, তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারে কোন ব্রাঞ্চে কোন কলেজে কত র্যাঙ্কে ভর্তি হয়েছে এগুলো সব ডেটা কালেক্ট করতে হবে। এবার ডেটা তোমরা কিভাবে কালেক্ট করবে, দেখো সমস্ত ডেটা WBJ এর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে, কিন্তু তোমরা একটা একটা করে খুঁজে বের করতে গেলে তোমাদের অনেক সময় লাগবে বা জটিল হয়ে যাবে, তোমরা হয়তো খুঁজে বের করতেও পারবে না। তো তার জন্য তোমাদের কাজটা আমি ইজি করে দিয়েছি। দেখো WBJ 2024-এর সময় আমি এই ভিডিওগুলো বানিয়েছিলাম যে 2023 সালে যখন কাউন্সিলিং হয়েছিল তখন কোন কলেজে কোন ব্রাঞ্চে কি কাট অফ গেছে সমস্ত কিছু তোমরা এই প্লেলিস্টটার মধ্যে পেয়ে যাবে। এই প্লেলিস্টটার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। সিমিলারলি WBJ 2024-এর যখন কাউন্সিলিং হয়েছিল তখন কোন কলেজে কত র্যাঙ্কে কত ব্রাঞ্চে ভর্তি কি হয়েছে না হয়েছে সমস্ত ডিটেলস আমি এই ভিডিওগুলোতে কভার করে দিয়েছি। তাহলে তোমরা কিন্তু 2023 সালেরটাও দেখবে, 2024 সালেরটাও দেখবে, তাহলে এগুলো দেখে দেখে, আর শুধু দেখলে হবে না, দেখার সময় এগুলো খাতায় নোট ডাউন করতে করতে চলবে। তাহলে তোমার কাছে একদম পুরো ডেটা তৈরি হয়ে গেল যে কোন কলেজে কোন র্যাঙ্কে কোন ব্রাঞ্চে কি ভর্তি হয়েছে। তাহলে তুমি এবার সাজাতে পারবে যে তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি কোনটা পেতে পারো। তুমি যদি এই ক্ষেত্রে ভাবো যে আচ্ছা আমার তো র্যাঙ্ক হয়েছে 5000 কিন্তু আমি পেতে চাই যাদবপুর ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স, তুমি যাদবপুর ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স দিয়ে দিলে, তোমার যাদবপুর ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স কোনোদিনও আসবেই না, তাহলে সেই ক্ষেত্রে তুমি সেটা দিয়ে কোনো লাভ নেই। তাহলে তোমাকে কি করতে হবে, তোমার যা র্যাঙ্ক হয়েছে সেই র্যাঙ্ক অনুযায়ী তুমি কোন কোন কলেজগুলো পেতে পারো কোন কোন ব্রাঞ্চগুলো পেতে পারো সেগুলো তোমাকে এখান থেকে বের করতে হবে। এবার সেই অনুযায়ী তুমি যেগুলো দেখলে যে তোমার এখানে এখানে হওয়ার চান্স আছে তোমাকে কি করতে হবে সেই অনুযায়ী তোমাকে লিস্টটা সাজাতে হবে। এবার তুমি দেখে নিলে যে এক্সাম্পল ধরো তুমি দেখলে যে এই 20টা জায়গায় এই 25টা জায়গায় আমার হওয়ার চান্স আছে, এবার সেগুলোকে তুমি তোমার প্রায়োরিটি অনুযায়ী সাজিয়ে দাও। এবার এখানে স্টুডেন্টরা একটা ভুল করে, কেউ হয়তো দেখলো এক্সাম্পল বলছি যে লাস্ট ইয়ার এক্সাম্পল ধরো যে যাদবপুর ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্সে দেখা গেল যে 200 র্যাঙ্কে লাস্ট ভর্তি হয়েছে। এবার কোনো একটা স্টুডেন্ট সে দেখলো যে আমার তো র্যাঙ্ক 230, তাহলে আমি তো যাদবপুর ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স পাবো না, আমি দেবো না। আরে অবশ্যই দেবে, প্রত্যেক বছর কাউন্সিলিং এ বিভিন্ন চেঞ্জেস দেখা যায়, ঠিক আছে, কারণ কোনো স্টুডেন্ট হয়তো ভর্তি হলো না, কোনো স্টুডেন্ট হয়তো অন্য জায়গায় চলে গেল, বা কোনো স্টুডেন্ট হয়তো ভালো র্যাঙ্ক করেছে কিন্তু ও কম্পিউটার সায়েন্স পড়তেই চায় না, অন্য কোনো ব্রাঞ্চ পড়তে চায়, তো বিভিন্ন কিছু হতে পারে। তো তুমি যদি দেখছো যে যাদবপুর ইউনিভার্সিটি 200 র্যাঙ্কে এক্ষেত্রে কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়েছে, তোমার র্যাঙ্ক যদি 300 হয় না তুমি তাও যাদবপুর ইউনিভার্সিটি দেবে। তুমি ধরো কোনো একটা পার্টিকুলার কলেজে কোনো একটা ব্রাঞ্চে তুমি দেখলে যে লাস্ট ভর্তি হয়েছিল লাস্ট বছর 5000 র্যাঙ্কে, তুমি দেখছো তোমার র্যাঙ্ক 6000, তাহলে তুমি কি সেটা দেবে না? অবশ্যই দেবে। হ্যাঁ, এই ক্ষেত্রে তুমি দেখছো যে লাস্ট বছর ভর্তি হয়েছিল 5000 র্যাঙ্কে, তোমার র্যাঙ্ক 12000, তাহলে সেই ক্ষেত্রে তুমি দিয়ে লাভ নেই, বুঝতে পারলে? তো এইভাবে তোমাকে প্রপারলি সমস্ত কলেজ অ্যানালাইসিস করে এই লিস্টটা বানিয়ে নিতে হবে। তো এই ক্ষেত্রে এই প্লে লিস্টটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো। অ্যান্ড এই 2024-এর গুলো পার্টিকুলার কোনো প্লে লিস্ট বানানো নেই, কিন্তু তোমরা যদি চাও যে আমি প্লে লিস্ট বানিয়ে একটা লিঙ্ক দিয়ে দিই তাহলে তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, বা আদারওয়াইজ তোমরা আমাদের চ্যানেলের ভিডিও সেকশনে গেলে একটু স্ক্রল করলেই এই ভিডিওগুলো পেয়ে যাবে। এখানে তোমরা স্ক্রিনে যাদবপুর ইউনিভার্সিটি আর ক্যালকাটা ইউনিভার্সিটি দেখতে পাচ্ছ, এগুলো নয় আমি প্রায় সমস্ত কলেজে বানিয়ে দিয়েছি, কিছু কিছু কলেজ হয়তো বাকি আছে, তোমরা সেগুলো যেগুলো খুঁজে পাবে না একবার কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে ভিডিও তৈরি করে দেবো। ওকে, তাহলে এখান থেকে তোমাদেরকে সবার প্রথমে কি করতে হবে, সবার প্রথমে এই পুরো জিনিসটা রেডি করে নিতে হবে যে তুমি তোমার র্যাঙ্ক অনুযায়ী কোথায় কি পেতে পারো। এবার যখন তুমি এগুলো রেডি করে নিলে তোমার কাছে একটা লিস্ট চলে আসলো, এবার সেই লিস্টটাকে প্রায়োরিটি অনুযায়ী সাজাবে। প্রায়োরিটি অনুযায়ী মানে কি, 1 নম্বরে তুমি কাকে দেবে, যেই কলেজে যেই ব্রাঞ্চটা তোমার সব থেকে বেশি ইচ্ছা। 2 নম্বরে কাকে দেবে, যেই কলেজে যেই ব্রাঞ্চটা তোমার সেকেন্ড ইচ্ছা। 3 নম্বরে কি দেবে, যেই কলেজে যেই ব্রাঞ্চটা তোমার থার্ড ইচ্ছা। এবার অনেকের কোয়েশ্চেন আসবে, স্যার আমি যদি একটা কলেজে 5টা ব্রাঞ্চ পরপর পরপর দিতে চাই সেটা কি দিতে পারবো না? ইয়েস দিতে পারবে। স্যার আমি যদি
একটাই ব্রাঞ্চ, ধরে নিন স্যার আমি কম্পিউটার সায়েন্স দিতে চাই, প্রথমে যাদবপুর দিলাম, ক্যালকাটা দিলাম, জলপাইগুড়ি দিলাম, এইভাবে দিতে চাই, তাহলে কি দিতে পারবো না? ইয়েস, দিতে পারবে। তোমার যেইভাবে ইচ্ছা তুমি সাজাতে পারবে, কোনো সমস্যা নেই। ওকে, কিন্তু তার আগে এই হোমওয়ার্কটা করে নেবে, কারণ আদারওয়াইজ হোমওয়ার্ক না করে তুমি যদি র্যান্ডামলি সাজাও তাহলে তুমি অন্ধের মতো ঢিল ছুড়বে, তাই না? তাহলে এবার এক্সাম্পল আমি একটা নিচ্ছি, এটা কি, এটা কিন্তু এক্সাম্পল, হ্যাঁ, এটা আমি জাস্ট একটা এক্সাম্পল নিয়েছি, যে ধরে নাও তুমি এইভাবে সাজিয়েছো। এই সাজানোটায় আমি কোনো মাথা ঘামাইনি, আমি জাস্ট নিজের ইচ্ছা মতো লিখে দিয়েছি, জাস্ট তোমাদেরকে জিনিসটা বোঝাবো বলে, যে ধরে নাও তুমি এই ক্ষেত্রে এইরকম ভাবে সাজিয়েছো, তার মানে এই ক্ষেত্রে এরকম ভাবে সাজিয়েছো, ধরে নাও তুমি 8টা চয়েসই দিয়েছো। ওকে, তার মানে কি, তার মানে 1 নম্বরে দিয়েছো যাদবপুর সিএসি, তার মানে তোমার সব থেকে বেশি যাওয়ার ইচ্ছা যাদবপুর সিএসি তে। সেকেন্ডে দিয়েছো যাদবপুর আইটি, তার মানে তোমার সব থেকে বেশি যাওয়ার ইচ্ছা যাদবপুর আইটিতে। তারপর এইভাবে এইভাবে লিস্টটা আসছে, তার মানে কি, এইভাবে তোমার প্রায়োরিটিটা বাড়ছে, যে এখানে তোমার সব থেকে কম যাওয়ার ইচ্ছা, এখানে তোমার সব থেকে বেশি যাওয়ার ইচ্ছা। তাহলে এইভাবে করে আমরা কিন্তু জিনিসটাকে, লিস্টটাকে সাজাবো। এবার এই লিস্টটা সাজিয়ে নেওয়ার পর আমরা যখন এগুলো অ্যাড করে দিলাম, তখন আমাদেরকে কি করতে হবে, আমরা প্রপারলি ফাইনাল সাজিয়ে নেওয়ার পর আমাদেরকে করতে হবে চয়েস লকিং। যে তুমি এখন কি করলে, এগুলো যখন সাজাচ্ছ তার মানে তুমি চয়েস ফিল করছো। চয়েস ফিল করা কমপ্লিট হয়ে গেলে তোমাকে করতে হবে চয়েস লকিং। মানে কি, তুমি যে একটা লিস্ট বানিয়েছো সেটা তুমি লক করে দিবে। অ্যান্ড মাথায় রাখবে, একবার চয়েস লক করে দেওয়ার পরে তুমি কিন্তু আর সেটাকে চেঞ্জ করতে পারবে না। তো সেই জন্য খুব ভালোভাবে দেখে শুনে এই চয়েসটাকে দেবে, কারণ চয়েস একবার দিয়ে দিলে, চয়েস লক করে দিলে কিন্তু আর চেঞ্জ করার উপায় নেই। অ্যান্ড এই চয়েস তুমি কিভাবে দিলে, চয়েস ফিলিং কিভাবে করলে, সেটার উপর বেস করেই কিন্তু তোমার কি আসবে, তোমার কিন্তু এক্ষেত্রে কাউন্সিলিং এ কলেজ আসবে। এবার তুমি যদি চাও যে তোমাদের জন্য আমি একটা ভিডিও বানাই যে কিরকম কি র্যাঙ্কে তোমাদের কিভাবে কি সাজানো উচিত, দেখো একদম 100% কেউ বলে দিতে পারবে না। আমি যদি তোমাকে বলি যে তুমি 100% এটা দাও, তাহলে তার কথায় বিশ্বাস করবে না, তার কারণ তুমি কোনটা যেতে চাও বা কোনটা কি পেতে চাও, আর তোমার র্যাঙ্ক অনুযায়ী যে এটা আসবেই 100% করে বলা সম্ভব নয়। কাউন্সিলিং এ যে কোনো কিছু হতে পারে, কিন্তু একটা এক্সপেক্টেড যে এরকম ভাবে সাজাতে পারো, তো সেরকম যদি তোমরা একটা লিস্ট চাও তাহলে আমাকে বলবে, আমি সেটা বানিয়ে দেওয়ার চেষ্টা করব, কিন্তু সেটাতে একটু সময়ও লাগতে পারে। ওকে, তো সেই ক্ষেত্রে সবাই হোমওয়ার্ক করে নিজের নিজের কাজটা কিন্তু অবশ্যই করে রাখার চেষ্টা করবে। তো এবার চয়েস লকিং তোমরা করে দিলে। স্যার চয়েস লকিং কবে করব? যখন চয়েস ফিলিং হবে, চয়েস ফিলিং এর লাস্টের দিকে তোমাদেরকে মোটামুটি 1-2 দিন মতো সময় দেবে চয়েস লক করার জন্য, তো তখন প্রপারলি সাজিয়ে চয়েসটা লক করবে। এবার কেউ ধরো চয়েস লক করতে ভুলে গেলে, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে তুমি লাস্ট যেইভাবে সাজিয়ে রেখেছিলে, সেই অনুযায়ী সেটা লক হয়ে যাবে। এবার অনেকে বলবে, স্যার আমি রেজিস্ট্রেশন আর ফিস পেমেন্ট তো করেছি, কিন্তু আমি চয়েস ফিল করতেই ভুলে গেলাম, তাহলে কি হবে? তাহলে আর কিছু করার নেই। তুমি যদি চয়েস ফিল না করো, তোমাকে কোথা থেকে কলেজ দেবে? তাহলে তুমি আর কোনো কলেজ পাবে না। ওকে, তোমাকে তাহলে পরে মপ আপ রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে। মপ আপ রাউন্ড কি হয় সেটা ভিডিওর লাস্টে কথা বলবো, ঠিক আছে? আমাদের কাউন্সিলিং এ নর্মালি 3টে রাউন্ড, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, মপ আপ রাউন্ড, তো প্রত্যেকটা নিয়ে আমরা কথা বলবো। তো তোমরা এক্ষেত্রে চয়েস লক করে দিলে। এবার কি আসবে? এবার আসবে আমাদের ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এর। আমাদের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট আসবে। ফার্স্ট রাউন্ডের রেজাল্ট কবে আসবে? যখন কাউন্সিলিং এর নোটিশ বের হবে, সমস্ত ডেট তোমাদেরকে আগে থেকে জানিয়ে দেবে, চিন্তার কোনো বিষয় নেই। আচ্ছা, এবার অনেকের কোয়েশ্চেন আছে, স্যার আমাদের ইঞ্জিনিয়ারিং আর ফার্মাসির কাউন্সিলিং কি একসঙ্গে হয়? প্রত্যেক বছর সাধারণত একসঙ্গে হয়, কিন্তু 2024-এ আলাদা হয়েছিল। তো এই বছর কি হবে সেটা যখন কাউন্সিলিং এর নোটিশ দেবে তখনই জানা যাবে। ওকে, তো সেটা আগে থেকে আমি বলতে পারবো না। তো এই ক্ষেত্রে ধরো তোমার কি আসলো, রাউন্ড 1-এর রেজাল্ট চলে আসলো। রাউন্ড 1-এর রেজাল্ট আসলে কি হতে পারে? স্যার সবাই কি কলেজ পাবে, তার কি কনফার্ম আছে? না, অফকোর্স না, সবাই কলেজ পাবে না। তাহলে এই ক্ষেত্রে রাউন্ড 1-এর রেজাল্টে দুটো জিনিস হতে পারে, হয় তুমি কোনো একটা কলেজ পেয়েছো, অথবা তুমি কোনো কলেজ পাওনি। এবার যারা কলেজ পায়নি তারা কি করবে? তাদেরকে এখন কিচ্ছু করতে হবে না, তোমরা আবার সেকেন্ড রাউন্ডের রেজাল্ট যবে বের হবে সেই দিনের জন্য অপেক্ষা করবে, কোনো কিচ্ছু করতে হবে না। যারা কলেজ পায়নি তাদেরকে কোনো কিছু করতে হবে না, সিম্পলি তোমরা সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বের হওয়া অবধি অপেক্ষা করবে। যারা একটা কলেজ পেয়েছে তারা কি করবে সেটা এখন আমি এক এক করে বলবো, এন্ড খুব মন দিয়ে শুনবে। একটা স্টেপও যদি মিস হয়ে যায়, তুমি যেই কলেজটা পেয়েছো সেটা গেল। ওকে, দেখো সবার প্রথম কি, তুমি যদি একটা সিট পেয়ে থাকো, তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করতে হবে। এটা কত টাকা সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করতে হয় স্যার? এটা আমাদেরকে 5,000 টাকা পে করতে হয়। নর্মালি প্রত্যেক বছর 5,000 টাকাই থাকে। এই বছর যদি চেঞ্জ হলো সেটা তোমরা কাউন্সিলিং এর নোটিশ আসলে জানতে পারবে, কিন্তু সাধারণত চেঞ্জ হবে না। তো তোমাদেরকে 5,000 টাকা এক্ষেত্রে ফিস পেমেন্ট করতে হবে। এবার এই যে 5,000 টাকা ফিস পেমেন্ট করছি, এটা কিন্তু রিফান্ডেবল হয়। মানে তুমি যদি পরে গিয়ে দেখা গেলো কোনো কলেজেই ভর্তি হলে না, তখন তুমি এটা রিফান্ড নিতে পারবে। আর অথবা যখন তুমি কলেজ ভর্তি হচ্ছ, পরে কিন্তু কলেজ এটাকে অ্যাডজাস্ট করে দেয়, ঠিক আছে? যেরকম আমি ধরো আগে আমি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তাম, তো আমাদের সময় আমরা যে ফিসটা দিয়েছিলাম সেটা আমাদের সেকেন্ড
ইয়ারের যখন ফিস পেমেন্ট করার কথা ছিল কলেজে, তার সঙ্গে এটাকে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছিল, মানে 5,000 টাকা কম নেওয়া হয়েছিল, বুঝতে পারলে? তো বিভিন্ন কলেজ বিভিন্ন রকমভাবে এটা অ্যাডজাস্ট করে, তো সেটা যারা অ্যাডমিশন নেবে তাদের এটা পরে অ্যাডজাস্ট হয়ে যাবে, কোনো চিন্তার বিষয় নেই। তো এই ক্ষেত্রে নেক্সট তোমাকে কি করতে হবে, সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করার পরে তোমাকে ডাউনলোড করতে হবে সিট অ্যালটমেন্ট লেটার। তুমি যখন অ্যালটমেন্টটা পাচ্ছ, রেজাল্ট যখন দেখছো, তুমি যখন দেখলে যে আচ্ছা তুমি একটা কলেজ পেয়েছো, তোমাকে কি দেখাবে, তোমাকে একটা অ্যালটমেন্ট লেটার দেওয়া হবে, যেখানে লেখা থাকবে যে তুমি এই কলেজে এই ব্রাঞ্চ পেয়েছো। সেই সিট অ্যাকসেপ্টেন্স সিট অ্যালটমেন্ট লেটারটা তোমাকে ডাউনলোড করতে হবে। অ্যান্ড এটা কিন্তু ফিস পেমেন্টের পরেই ডাউনলোড করতে পারবে, আগে কিন্তু ডাউনলোড করতে পারবে না। এবার তারপর কি, তারপর তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেতে হবে। এবার ফিজিক্যাল ভেরিফিকেশন কি, দেখো তোমাদের এই রেজাল্ট যখন বের হবে, যেই দিন রাউন্ড ওয়ানের রেজাল্ট বের হয়ে যাবে, ধরে নাও আমাদের রাউন্ড ওয়ানের রেজাল্ট, একটা এক্সাম্পল নিচ্ছি জাস্ট, যে 11 তারিখে, যেই মাসে কাউন্সিলিং হচ্ছে সেই মাসের 11 তারিখে ধরো রেজাল্ট বের হলো, ওরা তোমাদেরকে 11 থেকে মোটামুটি ধরে নাও 17 তারিখ, এরকম 5-6 দিনের একটা টাইম দেবে, ঠিক আছে? তো সেটা আগে থেকেই তোমাকে জানিয়ে দেওয়া হবে যে কত দিনের টাইম থাকবে, কাউন্সিলিং এর নোটিফিকেশনে সব লেখা থাকবে। সেই টাইমের মধ্যেই কিন্তু তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। এমন কিন্তু না যে আচ্ছা আজকে রেজাল্ট পেয়ে গেলাম, আমি করছি 1 সপ্তাহ পরে, সেটা নয়। আগের থেকে সমস্ত টাইম ডিসাইডেড থাকবে, সেই টাইমেই তোমাকে করতে হবে। এবার স্যার ফিজিক্যাল ভেরিফিকেশন মানে কি? ফিজিক্যাল ভেরিফিকেশন মানে, ভাবো তুমি যখন WBJER ফর্ম ফিল আপ করেছিলে, তখনও তুমি কোনো রকম ডকুমেন্ট আপলোড করোনি, ঠিক না? তোমাকে কেউ কোনো ডকুমেন্ট তো চেক করতে চায়নি, আচ্ছা দাও দেখি ডকুমেন্টটা সত্যিই ঠিক দিয়েছো কিনা, আমি চেক করে দিই, কেউ তো চেক করতে চায়নি। ইভেন কাউন্সিলিং এর যখন রেজিস্ট্রেশন করবে, তখনও কেউ তোমার কোনো ডকুমেন্ট চেক করতে চাইবে না। কখন চেক করবে? যখন তুমি একটা কলেজ পেয়ে গেলে। তুমি যখন একটা কলেজ পেয়ে গেছো, এবার তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেতে হবে। স্যার ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য কোথায় যাব? আমাদের স্কুলে কি সেন্টার পড়বে, বা আমাদের শহরে কি সেন্টার পড়বে? না, কোথাও কোনো সেন্টার পড়বে না। তুমি যেই কলেজটা পেয়েছো, তোমাকে সেই কলেজেই যেতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য। অনেকের কোয়েশ্চেন থাকে, স্যার আমার বাড়ি তো কলকাতা, কিন্তু আমি কলেজ পেয়েছি জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ, তাহলে কি আমাকে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য জলপাইগুড়ি যেতে হবে? হ্যাঁ, তোমাকে জলপাইগুড়িতেই যেতে হবে, ঠিক আছে? স্যার অনেকের কোয়েশ্চেন থাকে, আমার বাড়ি জলপাইগুড়ি, আমি কলেজ পেয়েছি কুচবিহার, তাহলে কি আমাকে কুচবিহার যেতে হবে? ইয়েস, আমাকে কুচবিহারই যেতে হবে। তুমি যেই কলেজ পেয়েছো, তোমাকে সেই কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে, এবং যেই টাইমটা দেওয়া হচ্ছে, ওই 5-6 দিন 4-5 দিন যা টাইম দেবে, তার মধ্যে গিয়ে কিন্তু তোমাকে করাতে হবে। তুমি যদি এই ফিজিক্যাল ভেরিফিকেশন মিস করে গেলে, তুমি কিন্তু কাউন্সিলিং এর বাইরে চলে যাবে। এই ফিজিক্যাল ভেরিফিকেশন করানো তোমার দায়িত্ব। এবার ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় তোমাকে কি কি নিয়ে যেতে হবে? এই সিট অ্যালটমেন্ট লেটারটা নিয়ে যেতে হবে, তোমাকে তোমার র্যাঙ্ক কার্ড নিয়ে যেতে হবে, তার সাথে যত যাবতীয় ডকুমেন্টস আছে সব ডকুমেন্ট তোমাকে নিয়ে যেতে হবে। কি কি ডকুমেন্ট লাগে না লাগে সেটা আমি এই ভিডিওটায় কথা বলেছিলাম। দেখো এই ভিডিওটা নিজেই 10 মিনিটের, তো সেগুলো যদি আমি এখানে কথা বলতে চাই, তাহলে আমাদের এই ভিডিওটা আরো 10 মিনিট লেন্দি হয়ে যাবে, তো সেই জন্য আমি ডকুমেন্ট নিয়ে এখানে আর কথা বলছি না। তোমরা এই ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে? এই ভিডিওটা আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা নামটাও এখানে দেখতে পাচ্ছ, এই নাম দিয়ে সার্চ করে নেবে। তো সেই ক্ষেত্রে এই ভিডিওটার মধ্যে তোমরা সমস্ত ডকুমেন্ট রিলেটেড বিষয় জানতে পারবে, যে কি কি ডকুমেন্ট তোমাদেরকে কাউন্সিলিং এর সময় প্রয়োজন হবে। তাহলে এটা আমরা বুঝে গেলাম, ফিজিক্যাল ভেরিফিকেশন অবধি আমরা যাচ্ছি। এবার দেখো, ফিজিক্যাল ভেরিফিকেশনে তুমি চলে গেলে, তাহলে ফিজিক্যাল ভেরিফিকেশনে যখন তুমি যাবে, তোমার কি হবে? সমস্ত ডকুমেন্ট ভেরিফাই করা হবে। তুমি কলেজে যাবে, সেখানে যেই প্রফেসররা থাকবে বা অফিসাররা থাকবে, যারা থাকবে, তারা কি, তারা তোমাদের কিন্তু এই যে আমাদের ডকুমেন্টগুলো, সেই ডকুমেন্টগুলো ভেরিফাই করবে। এবার ডকুমেন্ট ভেরিফিকেশনে কি হতে পারে? দুটো জিনিস হতে পারে, যে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হলো, অথবা কি হতে পারে, ডকুমেন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হলো না। স্যার সাকসেসফুল হলো না মানে কি? ধরে নাও তুমি এই ক্ষেত্রে এক্সাম্পল, যে তুমি রেজিস্ট্রেশন যখন করেছো, তখন তুমি ক্লাস 12-এ ম্যাথমেটিক্সের মার্কস দিয়ে রেখেছো, ম্যাথমেটিক্সের মার্কস ধরো তুমি দিয়ে রেখেছো 75, কিন্তু অ্যাকচুয়ালিতে হয়তো দেখা গেছে তুমি পেয়েছো কত, 65। তার মানে কি, মিসম্যাচ, তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন ক্যান্সেল। এবার আমি বলছি না যে তুমি ইচ্ছা করে 65কে বাড়িয়ে 75 দিয়েছো, হয়তো ভুল করে দিয়েছো। তো সেই জন্য যখন রেজিস্ট্রেশন করবে, খুব সাবধানে করবে, প্রত্যেকটা ডিটেল যাতে ঠিক থাকে। কারণ একটা জিনিস যদি ভুল হলো, তোমার এই যে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় ডকুমেন্ট ভেরিফিকেশন ক্যান্সেল, ওকে। বা ধরে নাও যে এক্ষেত্রে তুমি এসসি দিয়েছো, যে তুমি এসসি ক্যাটাগরির, কিন্তু তুমি ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় সার্টিফিকেট দেখাতে পারলে না। ধরে নাও তুমি ইডব্লিউএস দিয়েছো, সার্টিফিকেট দেখাতে পারলে না, তাহলে তোমার ফিজিক্যাল ভেরিফিকেশনের ডকুমেন্ট ভেরিফিকেশন ক্যান্সেল, ওকে। তো এই ক্ষেত্রে যদি তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে তুমি নেক্সট রাউন্ডের জন্য এলিজিবল হয়ে যাবে, যে তোমাকে নেক্সট রাউন্ডে, এক্সাম্পল ধরে নাও কেউ এসসি দিয়েছিলে, কিন্তু এসসি সার্টিফিকেট দেখাতে পারলে না, তাহলে তোমার এই রাউন্ডে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় ডকুমেন্ট ভেরিফিকেশনটা ক্যান্সেল হয়ে গেল, তোমার কলেজ যেটা পেয়েছিলে সেটা ক্যান্সেল হয়ে গেল, কিন্তু নেক্সট রাউন্ডে তোমাকে নর্মাল জেনারেল ক্যান্ডিডেট হিসেবে ট্রিট করা হবে, অ্যান্ড তুমি নেক্সট রাউন্ডের জন্য এলিজিবল হবে। এবার এখানে অনেকে খুব চালাক হয়, যে
স্যার আমি তো ভুল করে একটা ভুল দিয়ে দিয়েছি, ঠিক আছে, বা আমি এই ক্ষেত্রে এসসি দিয়েছিলাম কিন্তু এখন আমার কাছে এসসি সার্টিফিকেট নেই, ইডাব্লিউএস দিয়েছিলাম আমার কাছে ইডাব্লিউএস সার্টিফিকেট নেই, তাহলে আমি তো এই রাউন্ডে গিয়ে আমার ডকুমেন্ট ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমি আর এই রাউন্ডে যাব না, আমি তো নেক্সট রাউন্ডে এলিজিবল হবো তখন যাব। আরে এরকম ভুল কোনো কিছু করবে না, ঠিক আছে? তুমি কলেজ পেয়েছো মানে তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশনে যেতেই হবে। তুমি যদি ফিজিক্যাল ভেরিফিকেশনে না যাও তুমি কাউন্সিলিং প্রক্রিয়ার বাইরে। ওকে, তোমার ডকুমেন্ট ঠিক থাকুক ভুল থাকুক, তুমি যদি জানো আগের থেকে যে আমার ডকুমেন্ট এখন ঠিকঠাক নেই, তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশনে যেতে হবে। ওনারা তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন নো করে তোমাকে নেক্সট রাউন্ডের জন্য এলিজিবল করাবে। ওকে, কেউ যদি ফিজিক্যাল ভেরিফিকেশন না করালো সে কিন্তু কোনো রাউন্ডেই আর বসতে পারবে না, সে কাউন্সিলিং এর বাইরে। ওকে, এবার নেক্সট, যাদের ফিজিক্যাল ভেরিফিকেশন সাকসেসফুল হলো, যে ইয়েস তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন সাকসেসফুল, তাদের ক্ষেত্রে এবার দুটো জিনিস হতে পারে। একটা জিনিস কি, ধরে নাও তুমি এক্ষেত্রে কাউন্সিলিং এ যখন তোমার ফার্স্ট রাউন্ডের রেজাল্ট এসেছিল, এটা তো আমরা চয়েস দিয়েছিলাম, তার মধ্যে ধরো তুমি প্রথম চয়েসটাই পেয়ে গেছো। প্রথম চয়েস পেয়ে গেছো মানে কি, তোমার সব থেকে বেশি যেই কলেজে যেই ব্রাঞ্চে যাওয়ার ইচ্ছা ছিল সেটা তুমি পেয়ে গেছো, তাই তো? তাহলে সেটা একটা কেস হতে পারে। আরেকটা কেস কি হতে পারে, যে তুমি হয় সেকেন্ড চয়েস পেয়েছো, বা ধরে নাও অন্য কোনো একটা চয়েস পেয়েছো। আমি এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি যে তুমি এখানে এই লিস্ট অনুযায়ী তুমি জলপাইগুড়ির সিএসি পেয়েছো, মানে তুমি প্রথম চয়েসটা পাওনি। তাহলে এই দুই ক্ষেত্রে দুটো ব্যাপার হবে। তার আগে আমি তোমাদের আরো একটা জিনিস বলে নিই এটা বোঝানোর আগে, যে এখানে আমাদের দুটো ফর্ম হয়, একটা হয় আপগ্রেডেশন ইয়েস আপগ্রেডেশন ফর্ম, একটা হয় নো আপগ্রেডেশন ফর্ম। এবার ইয়েস আপগ্রেডেশন ফর্ম আর নো আপগ্রেডেশন ফর্মের ব্যাপারটা কি, ধরো নাও তুমি রাউন্ড ওয়ানে একটা কলেজ পেলে, এবার সেই কলেজটা তোমার পছন্দ হচ্ছে না, তুমি চাও যে অন্য কলেজে অন্য ব্রাঞ্চ ট্রাই করতে, বা সেই কলেজেই হয়তো অন্য ব্রাঞ্চ তুমি ট্রাই করতে চাও। ওকে, সেই ক্ষেত্রে তোমাকে কি ফর্ম দিতে হবে, সেই ক্ষেত্রে তোমাকে ইয়েস আপগ্রেডেশন ফর্ম দিতে হবে, যে আমি যেই কলেজটা পেয়েছি বা যেই ব্রাঞ্চটা পেয়েছি সেটা আমি নিতে চাই না, আমার চয়েস লিস্টে, হ্যাঁ এবার তোমার লিস্টে থাকতে হবে, আমার চয়েস লিস্টে এর ওপরে আরো ভালো বা আরো ভালো কলেজ আছে বা আরো ভালো ব্রাঞ্চ আছে, আমি সেটার জন্য ট্রাই করতে চাই, যে আমি এই রাউন্ডে ভর্তি হব না, তখন তোমাকে ইয়েস আপগ্রেডেশন ফর্ম দিতে হবে। কিন্তু যদি তুমি দেখলে যে না আমি ভর্তি হয়ে যেতে চাই, তাহলে তুমি নো আপগ্রেডেশন ফর্ম জমা দেবে অ্যান্ড তোমার ভর্তির প্রক্রিয়াটা কমপ্লিট করে নেবে। এবার আসছি তাহলে আমরা এই আগের পেজটায়, যে এবার যদি তুমি তোমার লিস্টে ফার্স্ট চয়েস পেয়ে গিয়ে থাকো, ফার্স্ট চয়েস পেয়েছো মানে কি, তোমার যেটা সব থেকে বেশি যাওয়ার ইচ্ছা ছিল সেটাই পেয়ে গেছো, তাহলে তোমাকে এখন কি করতে হবে, তোমাকে এই ক্ষেত্রে নো আপগ্রেডেশন ফর্ম জমা দিতে হবে। তার কারণ তুমি তোমার সব থেকে বেশি ইচ্ছার চয়েস পেয়ে গেছো, এর ওপরে তো আর কিছু নেই, তোমাকে নো আপগ্রেডেশন ফর্ম জমা দিতে হবে অ্যান্ড তোমাকে অ্যাডমিশন নিতে হবে। হ্যাঁ, অ্যাডমিশনের জন্য কি আলাদা করে টাইম দেওয়া হবে না, ওই টাইমেই তুমি যদি ভাবছো যে তুমি অ্যাডমিশন নেবে, তাহলে সেই কলেজের সঙ্গে কন্ট্যাক্ট করে তাদের অ্যাডমিশনের জন্য কত কি টাকা লাগবে বা এক্সট্রা আরো কি কাগজপত্র লাগবে সেটা শুনে নিয়ে তুমি সমস্ত কিছু রেডি করে যাবে, তোমাকে সেই টাইমে কিন্তু অ্যাডমিশন কমপ্লিট করতে হবে। তাহলে এই ক্ষেত্রে যারা ফার্স্ট চয়েস পেয়েছো তারা এটা করলে, যে নো আপগ্রেডেশন অ্যান্ড অ্যাডমিশন কমপ্লিট। অ্যান্ড যদি তোমরা এই ক্ষেত্রে আপগ্রেডেশন না, মানে ধরে নাও এই ক্ষেত্রে অ্যাডমিশন না করলে, তোমরা কিন্তু পরের আর কোনো রাউন্ডের জন্য এলিজিবল না, কারণ তোমরা প্রথম চয়েস পেয়ে গেছো, যেটা তোমার সব থেকে বেশি ইচ্ছা ছিল সেটা পেয়ে গেছো। তুমি যদি এখন ভর্তি না হও তাহলে তোমাকে ভাবা হবে যে তুমি কাউন্সিলিং এ ইন্টারেস্টেডই না। ওকে, এবার নেক্সট, যে যারা কিনা সেকেন্ড বা পরবর্তী চয়েস পেয়েছে, যেটা আমরা একটা এক্সাম্পল নিলাম, যে ধরে নাও এখানে আমরা আমাদের কি পেয়েছি, 5 নাম্বার চয়েসটা পেয়েছি, তাহলে আমাদের কাছে কি থাকতে পারে, তাহলে আমরা চেষ্টা করতেই পারি যে আমরা ওপরের যে আমাদের চয়েসগুলো আছে সেগুলোকে ট্রাই করব। তাহলে তখন তোমরা যদি চাও যে না আমরা ওপরের গুলো ট্রাই করতে চাই, তাহলে তোমরা ইয়েস আপগ্রেডেশন ফর্ম জমা দেবে অ্যান্ড সেই ক্ষেত্রে তোমরা কি, তোমরা এখন সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল হয়ে যাবে। সেকেন্ড রাউন্ডে যখন আবার কাউন্সিলিং হবে তোমাদেরকে কনসিডার করা হবে। এবার অনেকে হতে পারে যে না আমি কোনো আর আপডেট করাবো না, আমি যেটা পেয়ে গেছি সেটাতেই আমি ভর্তি হব, তাহলে তুমি সেই ক্ষেত্রে কি নো আপগ্রেডেশন ফর্ম জমা দেবে অ্যান্ড অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট করবে। আই গেস এতটুকু সবার কাছে ক্লিয়ার। তাহলে এই হয়ে গেল তোমাদের ফার্স্ট রাউন্ড অব্দি পুরো ডিটেলস। আশা করছি সবার কাছে ক্লিয়ার, সবাই বুঝলে কি বুঝলে না একবার কমেন্ট সেকশনে জানাবে। ওকে, নেক্সট, এবার তাহলে আমরা সেকেন্ড রাউন্ডে আসছি। এবার এখানে আরো একটা জিনিস বলে রাখি, যে ধরে নাও কেউ ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট করলো কিন্তু সে ইয়েস আপগ্রেডেশন বা নো আপগ্রেডেশন কোনো কিছুই করলো না, সে একটু চালাকি করলো যে আমি কোনোটাই করবো না, দেখি সেকেন্ড রাউন্ডে কি হয়, তাহলে কিন্তু তুমি কাউন্সিলিং প্রক্রিয়ার বাইরে চলে যাবে। ওকে, তোমাকে যেটাই তুমি করতে চাও সেটা কিন্তু তোমাকে করতে হবে, ফর্ম জমা দিতে হবে অ্যান্ড ফর্ম জমা দিয়ে তোমাকে কিন্তু প্রপারলি সাইন টাইন করিয়ে নিতে হবে, ঠিক আছে? কারণ সেই অনুযায়ী কিন্তু সমস্ত কিছু ওনারা ওয়েবসাইটে আপডেট করবে, সেই অনুযায়ী কিন্তু তোমার সমস্ত কিছু কনসিডার করা হবে। বাই দ্য ওয়ে, এই ফর্মগুলো কিভাবে পাবে, এই ফর্মগুলো তোমরা সব ওয়েবসাইটেই পেয়ে যাবে, যখন কাউন্সিলিং স্টার্ট হবে সব দিয়ে দেওয়া হবে। এবার কিভাবে ফিল আপ করতে হচ্ছে সেটা যদি তোমরা জানতে চাও কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে এগুলো ফিল আপ করাও শিখিয়ে দেবো। নেক্সট, এবার নেক্সট সেকেন্ড রাউন্ডে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বলি, তোমরা যারা যারা এই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এ যাচ্ছ
দেখো তোমরা যখন ফার্স্ট ইয়ারে যাবে তুমি যে কোনো ব্রাঞ্চে ভর্তি হও, তুমি সিভিলে ভর্তি হও, ইলেকট্রিক্যালে ভর্তি হও, মেকানিক্যালে ভর্তি হও, কম্পিউটার সায়েন্স, আইটি, যে কোনো ব্রাঞ্চে ভর্তি হও, তোমাকে সি প্রোগ্রামিং পড়তেই হবে। সি প্রোগ্রামিং একটা কোর্স থাকে। তো সেই ক্ষেত্রে সেটা হয় তুমি ফার্স্ট সেমিস্টারে পড়বে বা সেকেন্ড সেমিস্টারে পড়বে, মানে ফার্স্ট ইয়ারে তোমাকে পড়তেই হবে। এবার ম্যাক্সিমাম স্টুডেন্ট তাদের কি এই সি প্রোগ্রামিং সংক্রান্ত কোনো নলেজ আগে থেকে থাকে না। যাদের ধরো ক্লাস 11-12 কম্পিউটার ছিল না, তারা সি প্রোগ্রামিং সম্পর্কে আগের থেকে জানে না, অ্যান্ড কলেজে গিয়ে কিন্তু তাদের এটাতে খুব সমস্যা হয়। এই সমস্যাটাকে দূর করার জন্য লেটস ইমপ্রুভ অ্যাপের মধ্যে আমি তোমাদেরকে এই সি প্রোগ্রামিং এর একটা কোর্স করিয়েছি। সেই কোর্সটার মধ্যে টোটাল 20টা ক্লাস হয়েছে। এখানে লাইভ ক্লাস দেখতে পাচ্ছ, এখন যদিও এটা আর লাইভ নেই কারণ আমাদের ক্লাসটা কমপ্লিট হয়ে গেছে, তো এখন সেটা তোমরা রেকর্ডেড ফরম্যাটে পাবে। তো টোটাল 20টা ক্লাস রয়েছে। 20টা ক্লাসের মধ্যে 14টা তোমাদের থিওরি ক্লাস, যেটা আমি তোমাদের করিয়েছি। আর যেমনটা আমি তোমাদের বললাম যে আমি আইআইটি গুয়াহাটিতে এই মুহূর্তে কম্পিউটার সায়েন্স নিয়ে মাস্টার্স পড়ছি, তাহলে সেই অনুযায়ী তোমরা বুঝতেই পারছো যে এটা পড়ানোর জন্য আমি এলিজেবল, তাই তো? তো সেই ক্ষেত্রে এই সি প্রোগ্রামিং এর একটা কোর্স করিয়েছি। আমি তোমাদের বেসিক্স অফ সি প্রোগ্রামিং, যারা জিরো থেকে কিচ্ছু জানে না, তোমাদের যতটুকু জানার প্রয়োজন রয়েছে এই মুহূর্তে পুরোটা একদম ভালো করে শিখিয়েছি, বা কিছু কিছু ক্ষেত্রে হয়তো যেটুকু জানার প্রয়োজন তার থেকে বেশি শিখিয়েছি। তার সঙ্গে তোমাদের 6টা প্র্যাকটিস ক্লাস হয়েছে। 6টা প্র্যাকটিস ক্লাস কে করিয়েছে? 6টা প্র্যাকটিস ক্লাস তোমাদেরকে অয়ন স্যার করিয়েছে। অয়ন স্যার এই মুহূর্তে কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে 4th ইয়ারের কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, ঠিক আছে? তো সেই স্যার তোমাদেরকে প্র্যাকটিস ক্লাস করিয়েছে। তো তোমরা এই পুরো কোর্সটা আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপে গিয়ে এনরোল করতে পারো। দেখো দাম জাস্ট 499 রুপিস। তো এই সিম্পল এইটুকু প্রাইস তোমরা এক্ষেত্রে পে করতেই পারবে। অ্যান্ড এই ক্ষেত্রে একটা কুপন কোড আছে CP25, এটা তোমরা চেক করে নেবে যে এখনো অ্যাক্টিভ আছে কি নেই। যদি অ্যাক্টিভ থাকে তোমরা এটা অ্যাপ্লাই করলে এক্সট্রা 10% ডিসকাউন্টও পেয়ে যাবে, মানে তোমাদের টোটাল ফিস পড়বে 450 রুপিস। তো এটা কিন্তু তোমাদের একটা ইনভেস্টমেন্ট, যেটা তোমরা কলেজের আগে করে যেতে পারো। তাহলে তোমাদের এই পুরো জিনিসটা শেখা থাকবে। এখন যেই টাইমটা রয়েছে সেই টাইমটাকে তোমরা কাজে লাগিয়ে এই জিনিসটা শিখে যেতে পারবে। তাহলে কলেজে গিয়ে কিন্তু তোমরা এখানে একটা ভালো, এক্ষেত্রে কি পাবে, ভালো একটা গ্রিপ পেয়ে যাবে। লাস্ট ইয়ারও আমরা এই কোর্সটা এনেছিলাম, আর অনেক স্টুডেন্ট ফিডব্যাক দিয়েছে যে দাদা তোমার থেকে শিখে গেছিলাম, কলেজে গিয়ে আমরা এই পেপারটায় আমরা 10 সিজিপিএ পেয়েছি। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এই জিনিসটা অবশ্যই শিখতে পারো। যদি তোমাদের এই ব্যাচ রিলেটেড কোনো রকম কোয়ারি থাকে, বা এই ব্যাচ রিলেটেড কোনো কিছু জানার থাকে, বা ভর্তি হতে কোনো প্রবলেম, তোমরা এই নম্বরগুলোতে কল করতে পারো। আমাদের টিম থেকে তোমাদেরকে হেল্প করে দেবে। কিন্তু আমি তোমাদের এখানেই বলে রাখছি যে এই নম্বরগুলোতে কল করে কেউ আবার কাউন্সিলিং রিলেটেড হেল্প চেও না, কারণ এখানে যারা কল ধরবে তারা কিন্তু ব্যাচ রিলেটেড বিষয়ে তোমাদেরকে হেল্প করার জন্য রয়েছে। তারা কাউন্সিলিং সম্পর্কে তোমাদের কিন্তু প্রপারলি গাইড করতে পারবে না। অ্যান্ড আমরা কাউন্সিলিং সংক্রান্ত যা কিছু থাকবে এই ইউটিউব চ্যানেলেই আপলোড করবো। তো এই ক্ষেত্রে তোমরা এখানে কল করে বা এখানে মেসেজ করে কাউন্সিলিং সংক্রান্ত কোনো হেল্পের আশা করো না। তার কারণ এখানে যারা এই কলগুলো ধরবে তারা কিন্তু ব্যাচ রিলেটেড বিষয়ে তোমাকে হেল্প করতে পারবে, তারা কিন্তু এই কাউন্সিলিং প্রসেস সংক্রান্ত তোমাকে হেল্প করতে পারবে না। তো সেই ক্ষেত্রে কেউ কাউন্সিলিং সংক্রান্ত বিষয়ে কল করে মানে অযথা কলও করো না, ঠিক আছে? যাদের ব্যাচ বিষয়ে জানার আছে তারাই এই নম্বরগুলোতে কল বা হোয়াটসঅ্যাপ করে জানতে পারো। নেক্সট নেক্সট এবার আসছি আমরা সেকেন্ড রাউন্ডে। সেকেন্ড রাউন্ডে অনেকগুলো ক্যাটাগরি হয়ে যাবে। সেকেন্ড রাউন্ডে এখানে দেখবে যে আমি 4-5 রকমের বা 5-6 রকমের জিনিস নিয়ে ডিসকাস করব। তাহলে এই ক্ষেত্রে সেকেন্ড রাউন্ডের বিষয়টা সবাই খুব ভালো করে বোঝো। সেকেন্ড রাউন্ডে কারা কারা এলিজেবল হচ্ছে? দেখো সেকেন্ড রাউন্ডে এলিজেবল হবে যারা কিনা ফার্স্ট রাউন্ডে কোনো সিট পায়নি। হ্যাঁ, এবার অনেকে বলবে স্যার আমি তো ফার্স্ট রাউন্ডের সময় রেজিস্ট্রেশনই করিনি, আমি কি সেকেন্ড রাউন্ডে এসে রেজিস্ট্রেশন করতে পারবো? না, সেকেন্ড রাউন্ডে রেজিস্ট্রেশন করা যায় না, তোমাকে রেজিস্ট্রেশন ওই ফার্স্ট রাউন্ডের আগেই করতে হবে। তাহলে যারা রেজিস্ট্রেশন করেছিল কিন্তু ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পায়নি, তারা সেকেন্ড রাউন্ডের জন্য এলিজেবল। স্যার সেকেন্ড রাউন্ডের আগে কি আবার করে চয়েস ফিলিং করা যায়? না, ওই ফার্স্ট রাউন্ডে যে চয়েস ফিলিং করছো সেটাই কিন্তু ওকে। তো এই ক্ষেত্রে সেকেন্ড রাউন্ডের জন্য তারা এলিজিবল হচ্ছে যারা ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পায়নি। সেকেন্ড কারা এলিজিবল হচ্ছে? যারা ভাবো ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়েছিল কিন্তু আপগ্রেডেশন করতে দিয়েছিল, তারা এলিজিবল। থার্ড কারা এলিজিবল? মনে করো যে ফার্স্ট রাউন্ডে তুমি কলেজ পেয়েছিলে, ডকুমেন্ট ভেরিফিকেশনে গিয়েছিলে কিন্তু তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনটা ক্যান্সেল হয়ে গিয়েছিল, তারা সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল। তাহলে এই স্টুডেন্টরা কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল হচ্ছে। তো এই ক্ষেত্রে কি কি হতে পারে? প্রথম আসছে যে যারা ধরো আপগ্রেডেশনের জন্য দিয়েছিলে, তাদের কি, তাদের আপগ্রেড হয়নি, মানে তুমি যেই কলেজটা পেয়েছিলে সেটা থেকে তুমি যাতে অন্য কলেজ পাও তার জন্য আপগ্রেডেশনের জন্য দিয়েছিলে, তো তোমার আপগ্রেড হয়নি। যদি আপগ্রেড না হয়ে গিয়ে থাকে তাহলে তোমার কাছে কি হবে, আগের যেই কলেজটা পেয়েছিলে, এক্সাম্পল যেটা আমরা নিয়েছিলাম যে ধরে নাও তুমি এক্ষেত্রে জলপাইগুড়ি সিএসসি পেয়েছিলে, তো তোমার আপগ্রেড হয়নি। যদি আপগ্রেড না হয়ে থাকে তাহলে তোমার কাছে এই অপশনটা থাকবে, তুমি চাইলে এখানে অ্যাডমিশন নিতে পারো, তুমি চাইলে এখানে অ্যাডমিশন নিতে পারো। আর যদি মনে হয় যে না অ্যাডমিশন নেবো না, তাহলে তুমি অ্যাডমিশন নাও নিতে পারো। এবার যদি তুমি অ্যাডমিশন নিয়ে নিলে তাহলে পরে যখন মপ আপ রাউন্ড হবে সেটাতে তুমি আর পার্টিসিপেট করতে পারবে না। কিন্তু তুমি যদি অ্যাডমিশন না নিলে তাহলে তুমি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। কিন্তু যখন তুমি মপ আপে পার্টিসিপেট করছো, এখানে একটা জিনিস মাথায় রাখবে, ফার্স্ট রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ডে যখন তুমি আসলে তখন যদি তোমার আপগ্রেড না হলো তাহলে কিন্তু আগের কলেজটা তোমার কাছে থাকছে।
ফার্স্ট রাউন্ড থেকে যখন সেকেন্ড রাউন্ডে আসবে, তোমার যদি আপগ্রেড না হয়, মানে তুমি যদি নতুন কলেজ না পাও, আগের কলেজটা তোমার কাছে থাকছে, কিন্তু তুমি এখন ভাবলে আমি সেকেন্ড রাউন্ডেও ভর্তি হবো না, মপ আপে যাবো, মপ আপে আমি না পেলে তো আবার এই কলেজটা থাকবে, সেটা কিন্তু নয়। তুমি মপ আপে যাচ্ছ মানে তোমার কাছে আর কোনো কলেজ কিন্তু হাতে থাকবে না। ওকে, তো সেই ক্ষেত্রে আমি একটা জিনিস সাজেস্ট করি, যে সেকেন্ড রাউন্ডে যদি একটা ভালো চয়েস পেয়ে গিয়ে থাকো, বা তোমার যদি দেখছো যে একটা ঠিকঠাক চয়েস পেয়ে গেছো, সেকেন্ড রাউন্ডে কিন্তু ভর্তি হয়ে যাওয়াটাই সাজেস্টেড। কারণ মপ আপ খুবই এক্ষেত্রে কি বলতো, খুবই এক্ষেত্রে ডিফারেন্ট একটা ব্যাপার, ঠিক আছে? সেখানে তুমি কলেজ পাবে কি পাবে না, আর মপ আপ একদম লাস্ট রাউন্ড, সেখানে যদি কলেজ না পাও তাহলে কিন্তু তোমার হাতে আর কিচ্ছু থাকবে না। তো এই ক্ষেত্রে তুমি যদি একটা ঠিকঠাক চয়েস পেয়ে যাও সেকেন্ড রাউন্ডে, তোমাকে কিন্তু সেকেন্ড রাউন্ডে ভর্তি হওয়াটাই আমি পার্সোনালি সাজেস্ট করবো। তোমার বা অন্য কারোর মতামত আলাদা হতেই পারে। ওকে, নেক্সট। এবার এক্ষেত্রে তুমি আপগ্রেডেশনের জন্য দিয়েছিলে, তোমার আপগ্রেড হয়ে গেছে। এবার আপগ্রেড যদি হয়ে যায়, এক্সাম্পল, তাহলে আমরা আবার আমাদের লিস্টে আসছি। ধরো নাও তুমি আপগ্রেড হয়ে গেছে, আপগ্রেড হয়ে কি হয়েছে, যে তোমার যাদবপুর সিএসসি, সরি জলপাইগুড়ি সিএসসি ছিল। এবার অনেকের প্রশ্ন আসবে, স্যার এখান থেকে কি নিচে নামতে পারে? না, নিচে আর নামবে না। তোমার বেশি ইচ্ছা কোথায়, ওপরে না, তো গেলে ওপরেই যাবে, নিচে নামবে না। ওকে, তো এক্ষেত্রে ধরো নাও তুমি যাদবপুর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পেয়ে গেছো। এবার আবার অনেকের কোয়েশ্চেন আসবে, স্যার এখন আমি যাদবপুর ইলেকট্রিক্যাল পেলাম, কিন্তু আমার না যাদবপুর ইলেকট্রিক্যাল ইচ্ছা নেই, আমি ভেবেছিলাম যে যাদবপুরে যদি সিএসসি হয় তাহলেই আমি যাদবপুর যাবো, স্যার আমার বাড়ি তো কুচবিহার, জলপাইগুড়ি কাছে হয়, আমি জলপাইগুড়িতেই ভর্তি হতে চাই, তাহলে কি আগের চয়েসটা ফিরে পাবো? আগের চয়েসটা কিন্তু আর ফিরে পাবে না। যদি তোমার আপগ্রেড হয়ে যায় তাহলে কিন্তু আগের চয়েসটা আর পাবে না। তার কারণ তোমাকে আপগ্রেড করে এটা দেওয়া হয়েছে, তার মানে এটাও তো এখন অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে, তাই না? তাহলে আপগ্রেড হয়ে গেলে কিন্তু আগের চয়েসটা আর পাবে না, তোমার কাছে এখন এটাই থাকছে। ওকে, তো সেই ক্ষেত্রে এই যে এই চয়েসটা পেলে, এই চয়েসটাই কি হতে পারে দেখো, আবার ভালো করে বুঝো। আপগ্রেড হয়ে তোমার এখানে 3 নাম্বার আসলো, অনেকের তো 1 নাম্বারেও চলে আসতে পারে, তাই না, আপগ্রেড হয়ে। তাহলে সেই ক্ষেত্রে যদি তুমি আপগ্রেড হয়ে 1 নম্বরে আসে, তাহলে তোমরা এখন নিশ্চয়ই ফার্স্ট রাউন্ড থেকে বুঝে গেছো, 1 নম্বরে চলে আসলে তোমার কাছে হয় ভর্তি হও বা কাউন্সিলিং থেকে বেরিয়ে যাও। ওকে, আর সেকেন্ড বা লেটার চয়েস আসলে কি, যে তুমি চাইলে ভর্তি হতেও পারো, নাও ভর্তি হতে পারো। যদি তুমি ভর্তি হলে তাহলে তোমার কাছে এই কলেজটা থাকছে, কিন্তু তুমি মপ আপে পার্টিসিপেট করতে পারবে না। আর যদি তুমি ভর্তি না হলে তাহলে তুমি মপ আপে পার্টিসিপেট করতে পারবে, কিন্তু এই কলেজটা আর থাকবে না। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের সেকেন্ড রাউন্ডের এইটুকু বিষয়। এটা কাদেরকে নিয়ে আমরা কথা বললাম, যারা ফার্স্ট রাউন্ডে আপগ্রেড করেছিল কিন্তু এখনো অনেক কিছু বাকি। দেখো নেক্সট কি, নেক্সট হচ্ছে আমাদের এক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশন। মনে করো ফার্স্ট রাউন্ডে অনেকের ডকুমেন্ট ভেরিফিকেশন ক্যান্সেল হয়েছিল, তারা এবার এসে কি সেকেন্ড রাউন্ডে কলেজ পেতেও পারে আবার নাও পেতে পারে। কোনো সিওরিটি নেই কিন্তু যে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন ক্যান্সেল হয়েছিল এখন তুমি এই রাউন্ডে পাবেই, কারণ এই রাউন্ডেও তোমাকে জেনারেল ক্যান্ডিডেট হিসেবে ধরা হচ্ছে, বা এই ক্ষেত্রে তোমাকে নতুন এলিজিবিলিটি হিসেবে ধরা হচ্ছে, তুমি সেই ক্ষেত্রে পেতেও পারো নাও পেতে পারো। তো সেই ক্ষেত্রে যারা কলেজ পেলে না, ঠিক আছে, যারা সেকেন্ড রাউন্ডে এসে কলেজ পেলে না, তাদেরকে কি, তাদেরকে সিম্পল গিয়ে মপ আপ রাউন্ডেই পার্টিসিপেট করতে হবে, আর কোনো অপশন নেই। যারা কলেজ পেলে তাদেরকে কি, দেখো তাদেরকে কিন্তু আবার ভেরিফিকেশনের জন্য যেতে হবে। এই ক্ষেত্রে যারা ছিল তাদের তো অলরেডি ভেরিফিকেশন কমপ্লিট হয়েছিল, যারা আপগ্রেড বা নন আপগ্রেডে দিয়েছে তাদের তো এক্ষেত্রে, মানে সরি, এখানে তো যারা আছে তারা সবাই আপগ্রেডে দিয়েছিল, এটা নট আপগ্রেডেড বা এটা আপগ্রেডেড, তো তাদের তো ভেরিফিকেশন করাই আছে। কিন্তু তোমাদের কি, তোমাদের তো ভেরিফিকেশন ক্যান্সেল হয়েছিল, তোমাদেরকে আবার ভেরিফিকেশনের জন্য যেতে হবে। এবার ভেরিফিকেশনে গিয়ে তোমার ভেরিফিকেশন কি কমপ্লিট হবেই, হতেও পারে নাও হতে পারে। যদি তোমার ভেরিফিকেশন ঠিকঠাক হলো তাহলে, সরি, যদি ভেরিফিকেশন ঠিকঠাক হলো তাহলে একটা প্রসেস, আর যদি ভেরিফিকেশন এখানে আবার ভুল হলো, যে তোমার ভেরিফিকেশনে এইবারও দেখা গেলো যে তোমার ভুল হচ্ছে, তাহলে তোমার কাছে এই ক্ষেত্রে কোনো চয়েস নেই, তোমাকে আবার গিয়ে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে হবে। আর যদি তোমার ভেরিফিকেশন এই ক্ষেত্রে সাকসেসফুল হলো, তাহলে তোমার কাছে কি, হয় তুমি ফার্স্ট চয়েস পেয়েছো বা সেকেন্ড বা পরবর্তী কোনো চয়েস পেয়েছো। ফার্স্ট চয়েস পেলে তোমার কাছে একটাই অপশন, হয় ভর্তি হও বা কাউন্সিলিং থেকে বেরিয়ে যাও। আর যদি সেকেন্ড বা লেটার চয়েস পেয়ে থাকো তাহলে তুমি চাইলে ভর্তি হতে পারো, না চাইলে ভর্তি নাও হতে পারো। যদি ভর্তি হলে এই কলেজটা তোমার কাছে থাকবে কিন্তু তুমি মপ আপে পার্টিসিপেট করতে পারবে না, আর যদি ভর্তি না হলে তুমি মপ আপে পার্টিসিপেট করতে পারবে কিন্তু এই কলেজটা তোমার কাছে থাকবে না। তাহলে এটা কাদের নিয়ে কথা বললাম, যাদের ফার্স্ট রাউন্ডে ডকুমেন্ট ভেরিফিকেশন ক্যান্সেল হয়েছিল কিন্তু এখানে এসে একটা কলেজ, মানে এখানে এসে কলেজ আইদার পেয়েছে বা পায়নি, দুটো নিয়ে আমরা কথা বলে নিলাম। নেক্সট, এবার কি, এবার ধরো যারা ফার্স্ট রাউন্ডেও কোনো কলেজ পায়নি, সেকেন্ড রাউন্ডে অপেক্ষা করছিল কিন্তু সেকেন্ড রাউন্ডেও এসে দেখলো যে কোনো কলেজ পেলো না, তাহলে তারা কি করবে, তারা এই ক্ষেত্রে মপ আপে পার্টিসিপেট করবে যদি তারা পার্টিসিপেট করতে চায়, কারণ এখানে তাদের আর কোনো কিছু করার নেই, যে তারা তো কলেজই পায়নি। ওকে, তো এই ক্ষেত্রে যারা কলেজ পেলো না তাদেরকে মপ আপের জন্য অপেক্ষা করতে হবে, মপ আপে গিয়ে পার্টিসিপেট যদি তুমি করতে চাও তাহলে করতে পারো। এবার যারা কিনা প্রথমবারের জন্য অ্যালটমেন্ট পেলো, যে তুমি প্রথমবারের জন্য এই সেকেন্ড রাউন্ডে এসে অ্যালটমেন্ট পেলে, মানে কি তুমি ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পাওনি কিন্তু এই সেকেন্ড রাউন্ডে এসে তুমি একটা কলেজ পেলে, তারা কি করবে, তারা এই যে দেখো, যারা ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়েছিল তারা পরপর যা করেছে তোমাদেরকেও পরপর সেই জিনিসগুলোই করতে হবে। সিট অ্যাকসেপ্টেন্স ফি দেবে, তোমরা
সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করবে, ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যাবে। ফিজিক্যাল ভেরিফিকেশনে তোমাদের সঙ্গে এই বিষয়গুলো হতে পারে। এবার এখানে একটা ব্যাপার কি, এখানে কিন্তু তোমরা সেকেন্ড রাউন্ডে এসে আর কোনো ইয়েস আপগ্রেডেশন নো আপগ্রেডেশন হয় না, ঠিক আছে? সেকেন্ড রাউন্ডে আর কোনো আপগ্রেডেশন হয় না। তোমার কাছে চয়েসগুলো এরকমই যে যদি তুমি ফার্স্ট চয়েস পেয়ে যাও তাহলে তুমি হয় ভর্তি হও বা কাউন্সিলিং থেকে বেরিয়ে যাও, আর যদি তুমি ফার্স্ট চয়েস না পাও, অন্য কোনো চয়েস পেয়ে থাকো, তাহলে সেই ক্ষেত্রে তুমি ভর্তি হতে পারো। যদি ভর্তি হলে তাহলে তোমার কাছে আর মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। আরেকটা কি, হয় তুমি ভর্তি হলে না তাহলে তুমি মপ আপে গিয়ে পার্টিসিপেট করতে পারবে, কিন্তু এখন যে কলেজটা পেলে সেটা তোমার কাছে আর থাকবে না। তাহলে আমাদের যে সেকেন্ড রাউন্ড সেটাও কমপ্লিট হয়ে গেল। আশা করছি সেকেন্ড রাউন্ডও সবার কাছে ক্লিয়ার। অ্যান্ড ভিডিওতে আমরা নিয়ারলি প্রায় 40 মিনিটের কাছাকাছি পৌঁছে গেছি। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো। তোমরা ভিডিওর এই যে কন্টেন্ট সেটা দেখে বুঝতে পারছো যে আমি কতখানি সময় দিয়ে এই জিনিসটাকে রেডি করেছি, যাতে তোমাদের জন্য এটা হেল্পফুল হয়। তো এই ক্ষেত্রে একটু সাপোর্ট আমিও এক্সপেক্ট করবো। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা বুঝতে পারলে কি পারলে না। অ্যান্ড অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। এবার আমরা আসছি আমাদের নেক্সট রাউন্ড, দ্যাট ইজ মপ আপ রাউন্ডে। মপ আপ রাউন্ডে কি হবে দেখো, মপ আপ রাউন্ডে ক্লিয়ারলি এটা আমি তোমাদের 2024 সালের যে কাউন্সিলিং হয়েছিল তার একটা নোটিশ যে ছিল সেই নোটিশ থেকে এই স্ক্রিনশটটা নিয়েছি। যে পার্টিসিপেশন ইন মপ আপ রাউন্ড ইজ অপশনাল, তুমি চাইলে পার্টিসিপেট করতেও পারো নাও করতে পারো, তোমার ইচ্ছা। ওকে, নেক্সট, কারা কারা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে? অল ক্যান্ডিডেটস অ্যালটেড সিট পেইড সিট অ্যাকসেপ্টেন্স ফিস আইদার ইন রাউন্ড 1 অর রাউন্ড 2 বাট নট টেকেন অ্যাডমিশন। যারা কিনা রাউন্ড 1 বা রাউন্ড 2 তে সিট পেয়েছিল, সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়েছে, ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়েছে, কিন্তু ভর্তি হয়নি, তারা এই ক্ষেত্রে পার্টিসিপেট করতে পারবে মপ আপ রাউন্ডে। সেকেন্ড কি, নট অ্যালটেড ইন রাউন্ড 1 অর রাউন্ড 2, যারা ধরো রাউন্ড 1 বা রাউন্ড 2 তে এই ক্ষেত্রে কলেজ পায়নি, তারাও চাইলে এই ক্ষেত্রে পার্টিসিপেট করতে পারবে। নেক্সট কি, ক্যান্ডিডেটস নট রেজিস্টার্ড আর্লিয়ার। দেখো তুমি যদি ফার্স্ট রাউন্ডের আগে রেজিস্টারই না করে থাকো, তুমি তখন ভেবেছিলে না আমি ডাব্লিউবিজির কাউন্সিলিং করাবো না, কিন্তু এখন এসে মনে হচ্ছে যে আমি ডাব্লিউবিজির কাউন্সিলিং করাই, তাহলে তুমি এখনো চাইলে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। আর কি বলেছে, আর বলেছে অল রেজিস্টার্ড ক্যান্ডিডেটস এক্সেপ্ট দোজ হু হ্যাভ বিন লেট টু এক্সিট অর উইথড্রন। যারা কোনো কারণে কিনা এক্ষেত্রে এক্সিট বা উইথড্র হয়ে গেছে তাদেরকে বাদ দিয়ে বাকি যারা রেজিস্টার্ড ক্যান্ডিডেট আছে তারাও কিন্তু এই ক্ষেত্রে কি করতে পারবে, এক্ষেত্রে এই যে মপ আপ রাউন্ড সেখানে পার্টিসিপেট করতে পারবে। ঠিক আছে, এবার এখানে হচ্ছে একটা কথা, আমার কি সাজেশন থাকবে, তোমার যদি মনে হয় তুমি কাউন্সিলিং এ পার্টিসিপেট করবে, তুমি একদম ফার্স্ট রাউন্ড থেকেই করো, খালি মপ আপে পার্টিসিপেট করে লাভ নেই খুব একটা, বুঝলে? এবার তোমার চয়েস, তোমার যদি মনে হয় না স্যার আমি তো মপ আপে করবো, তুমি করতেই পারো। ওকে, তো সেই ক্ষেত্রে এবার মপ আপে যখন তুমি মপ আপের আবার প্রসেস কি, সেই শুরু থেকে প্রসেস, তোমাকে আবার রেজিস্টার করতে হবে। যারা আগে রেজিস্ট্রেশন করেছিলাম স্যার তাদেরও কি রেজিস্ট্রেশন করতে হবে? ইয়েস, তোমাকেও আবার রেজিস্ট্রেশন করতে হবে। ওকে, রেজিস্ট্রেশন করবে, চয়েস ফিলিং করবে, চয়েস লকিং করবে, মানে এখানে তোমার আবার ফ্রেশের মতো বুঝতে পারো। ওকে, যে তুমি প্রথমে যদি চয়েস রেজিস্টার করেও থাকো তাহলে সেই ক্ষেত্রে যারা আগে রেজিস্টার করেছে তাদেরকে আর পুরো ফর্ম ভরতে হবে না, তারা রেজিস্টার করতে যাবে, তোমাকে বলবে তুমি কি মপ আপে পার্টিসিপেট করতে চাও, তুমি ইয়েস বললে ইয়েস দিয়ে দেবে, নো বললে নো দেবে। সেই ক্ষেত্রে তারপরে তোমাকে ফিস পেমেন্ট করতে হবে। স্যার এখানেও ফিস পেমেন্ট? ইয়েস, যারা কিনা আগে পার্টিসিপেট করেছিলেন তাদেরকে এখন 200 টাকা ফিস পেমেন্ট করতে হবে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করার জন্য। কিন্তু যারা ধরো আগে পার্টিসিপেট করোইনি অ্যান্ড এখন এসে করবে ভাবছো, তাদেরকে কিন্তু এক্ষেত্রে 1000 টাকা ফিস পেমেন্ট করতে হবে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করার জন্য। তাহলে কোনটা সুবিধাজনক, যে তুমি ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে করলে, মপ আপ রাউন্ডে করলে টোটাল 700 টাকা লাগছে, তার মধ্যে যদি তুমি আগে কলেজ পেয়ে যাও তাহলে তুমি হয়তো আর মপ আপ রাউন্ডে পার্টিসিপেটই করবে না, তোমার 500 টাকায় কাজ হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যদি শুধু এসে মপ আপে পার্টিসিপেট করতে চাও 1000 টাকা লাগছে। তো সেই জন্য আমি সবসময় সাজেস্ট করি যে কাউন্সিলিং যদি করতেই হয় ফার্স্ট রাউন্ড থেকেই করা স্টার্ট করো। ওকে, তো এই হয়ে গেল আমাদের মপ আপ রাউন্ডের বিষয়। এবার মপ আপ রাউন্ডে কিন্তু সবাইকে আবার নতুন করে চয়েস ফিলিং করতে হবে, চয়েস লকিং করতে হবে। এটা দেখো লেখাও রয়েছে, অল পার্টিসিপেন্টস প্রিভিয়াসলি রেজিস্টার্ড and newly registered, okay, in the mop up round will have to give their choices of institutions and branch again. Okay, তাহলে তোমাদের কিন্তু আবার করে চয়েস ফিলিং এন্ড চয়েস লকিং করতে হবে। এখানে স্যার কিভাবে চয়েস ফিলিং করব? সেম ভাবে প্রায়োরিটি অনুযায়ী। ঠিক আছে, প্রায়োরিটি অনুযায়ী। এবার এই মপ আপ রাউন্ডে কি হতে পারে দেখো, there can be different outcomes of the allotment of the mop up round. কি কি হতে পারে? এক নাম্বার, those who did not complete admission in round 1 or round 2 or allotment being cancelled during the document verification or being allotted in second or later choices. যে তোমরা যারা যারা রাউন্ড 1 বা রাউন্ড 2 তে ভর্তি হওনি, তার রিজন কি হতে পারে? হয়তো তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে গেছিল, বা হয়তো তুমি তোমার লিস্টের সেকেন্ড বা পরবর্তী চয়েসগুলো পেয়েছিলে। দেখো ক্লিয়ারলি বলে দিয়েছে, যারা ফার্স্ট চয়েস পেয়েছিল তারা যদি ভর্তি না হয় তারা কিন্তু এই ক্ষেত্রে এলিজিবলই না। তুমি ফার্স্ট চয়েস পেয়েছিলে, তুমি ভর্তি হওনি, তার মানে কি তোমার ইচ্ছা নেই। ঠিক আছে, তোমাকে কিন্তু কাউন্সিলিং থেকে বের করে দেবে। তো এই ক্ষেত্রে যারা রাউন্ড 1 বা রাউন্ড 2 তে অ্যাডমিশন নেয়নি
and thus were eligible for mop-up round if they get an allotment in mop-up round. দেখো ক্লিয়ারলি বলেছে ইফ দে গেট অ্যান অ্যালটমেন্ট ইন মপ আপ রাউন্ড, মানে এটা কিন্তু নয় যে তুমি মপ আপ রাউন্ডে এসে শিওর কলেজ পাবে। মপ আপ রাউন্ড বাকি রাউন্ডের মতোই, তুমি কলেজ পেতেও পারো আবার নাও পেতে পারো। যদি তুমি কলেজ পাও তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করতে হবে, কারণ তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশন আগে করে নিয়েছো, ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিয়েছো রাউন্ড 1 রাউন্ড 2 তে যারা ছিলে। কারণ তুমি যদি রাউন্ড 1 বা রাউন্ড 2 তে কলেজ পেয়ে থাকো এন্ড ডকুমেন্ট ভেরিফিকেশন না করিয়ে থাকো, তাহলে তো তুমি কাউন্সিলিং এর বাইরে। তার মানে তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করে রেখেছো, তাহলে তোমাকে কি করতে হবে, এখনই নতুন কলেজটায় গিয়ে তোমাকে ভর্তি নিতে হবে। এবার অনেকে ভাবলো যে না স্যার আমি ভর্তি হবো না, তাহলে সেটা তোমার পার্সোনাল চয়েস, ওকে, এরপরে তো কাউন্সিলিং অফই হয়ে যাচ্ছে। তারপর কি, তারপর হচ্ছে দোজ হু হ্যাভ গট আ ফ্রেশ অ্যালটমেন্ট ইন মপ আপ রাউন্ড, যারা ধরো রাউন্ড 1-এও সিট পাওনি বা রাউন্ড 2-তেও সিট পাওনি, বা অনেকে তো মপ আপ রাউন্ডেই প্রথমবার পার্টিসিপেট করবে, তাই না? তো যারা কিনা প্রথমবারের জন্য মপ আপ রাউন্ডে এসে সিট পেলো, তাদেরকে কি করতে হবে, সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে, তারপর ডাউনলোড করতে হবে সিট অ্যালটমেন্ট লেটার, তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। যদি ফিজিক্যাল ভেরিফিকেশনের সমস্ত কিছু ঠিক থাকে তাহলে সে ভর্তি হওয়ার চান্স পাবে, সেই ক্ষেত্রে সে ভর্তি হবে অথবা ভর্তি হবে না। এবার এই ক্ষেত্রে অনেকে বলবে স্যার যদি এইখানে মপ আপ রাউন্ডে আমার ডকুমেন্ট ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে যায়, যদি আমি ঠিকঠাক না থাকি, তাহলে তো কিছু করার নেই, বুঝতে পারলে? তখন তো আর তো কোনো রাউন্ড নেই যে সেই রাউন্ডে তোমাকে নেওয়া হবে, বুঝতে পারলে? তাহলে পরে এই সেন্ট্রালাইজড কাউন্সিলিং বা অনলাইন কাউন্সিলিং এর মাধ্যমে তুমি আর ভর্তি হতে পারবে না। তাহলে এই হচ্ছে পুরো আমাদের WBJEE এর কাউন্সিলিং প্রসেস। এবার এই যে বিষয়টা আমি বললাম প্রত্যেক বছর এটাই থাকে, কিন্তু হতে পারে কোনো বছর 1-2% একটু আধটু কিছু চেঞ্জেস করলো। তো যদি এই বছরের নতুন নোটিশে 1-2% কিছু চেঞ্জ করছে, যেটা সাধারণত করে না, কিন্তু যদি কিছু চেঞ্জ করে থাকে সেটা আমি তখন ভিডিও বানিয়ে দেবো। সেগুলো জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করবে। আর যেটা বললাম, যারা ইঞ্জিনিয়ারিংয়ে যেতে চাইছো এই কোর্সটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। অ্যান্ড তোমরা এই কোর্সটা গিয়ে আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপে গিয়ে চেক করতে পারো, দেখবে এই কোর্সটা থেকে যারা পড়বে তাদের কিন্তু অনেক বেশি এটা বেনিফিট হবে। তো যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে সেটাকে লাইক করে দিও, বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও, অ্যান্ড আমাদের আপকামিং ভিডিওসগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।